হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ডার্ক মুন দ্য ব্লাড অল্টারের 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তো চলো আর দেরি না করে সরাসরি গল্পের ভেতরে ডুব দেওয়া যাক। গল্পের শুরুতেই আমরা সোহাকে দেখতে পাই, যে নিজের ঘরের ভেতরে চিন্তায় মগ্ন। সে ভাবছে হেলির কারণে তার ঘরটা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, কিন্তু এর সাথে সাথে সে এটাও বুঝতে পারছে যে হেলি এবং তার বন্ধুদের জীবনে অনেক গোপন রহস্য লুকিয়ে আছে। সোহা এখানে একই সাথে কৃতজ্ঞ এবং সন্দিহান। হেলি যে টেলিপ্যাথির মাধ্যমে মানুষের সাথে কথা বলতে পারে, সেই গোপন কথাটাও সে সোহাকে নিজেই বলে দিয়েছিল। এটা জানার পর সোহার একটা ভুল ভাঙে। সে এতদিন ভাবত যে শুধু তারই অদ্ভুত শক্তি আছে, কিন্তু এখন সে বুঝতে পারছে যে তার মতো আরও অনেকেই এই পৃথিবীতে আছে। তার মনের ভেতর থেকে একটা ভয় কেটে গেছে যে সে কোনো ভ্যাম্পায়ার নয়, বরং একজন বিশেষ ক্ষমতা সম্পন্ন সাধারণ মানুষ। এরপর সে তার এক পুরনো বন্ধুর কথা মনে করে মনে মনে বলে, ক্রিস, আমার মনে হয় আমি এখানে আমার জীবনটা বেশ ভালোভাবে কাটাতে পারবো। বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি, এই ক্রিস হলো সোহার ছোটবেলার বন্ধু, যার সাথে ওর অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই চরিত্রটির কথা মনে রেখো, কারণ গল্পের পরবর্তী অংশে ওর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এরপর সিন শিফট হয়। আমরা দেখি অনেক রাত হয়ে গেছে আর সোহা তার ঘরের আবর্জনা ফেলতে বাইরে বেরিয়েছে। চারপাশটা বেশ অন্ধকার আর নির্জন। আবর্জনা ফেলার জায়গাটা বেশ দূরে হওয়ায় সোহা মনে মনে বিরক্ত হচ্ছিল। সে ভাবছিল কেন যে এই ডাস্টবিনটা এত দূরে বানিয়েছে। তার মনে পড়ে যায় টিচারের সেই সতর্কবাণী, যেখানে তিনি বলেছিলেন রাতে একা একা বাইরে না বেরোতে, কারণ কিছুদিন আগেই নাকি ভ্যাম্পায়াররা একজনের উপর হামলা করে তাকে মেরে ফেলেছিল। আর ঠিক তখনই সে বুঝতে পারে তার পেছন পেছন কেউ আসছে। অন্ধকারের মধ্যে পায়ের শব্দটা ক্রমশ এগিয়ে আসছিল, কিন্তু আমাদের সোহা ভয় পাওয়ার পাত্রী নয়। সে এক মুহূর্ত দেরি না করে ঘুরে দাঁড়ায় এবং যে লোকটি তার দিকে এগিয়ে আসছিল তাকে এক ঝটকায় তুলে মাটিতে আছড়ে ফেলে। লোকটা কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে কাতরাতে থাকে। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। লোকটির আরও 3 জন সঙ্গী ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে একসাথে সোহার উপর আক্রমণ করে, কিন্তু সোহা শান্তভাবে তাদের প্রত্যেককে এক এক করে ঘাড়ে করে দেয়। ছেলেগুলো মাটিতে পড়ে অবাক হয়ে ভাবতে থাকে, একটা সাধারণ মেয়ে কিভাবে তাদের 4 জনকে এইভাবে পেটাতে পারে। তারা রীতিমতো শকড হয়ে যায়। সোহা তখন ঠান্ডা গলায় তাদের প্রশ্ন করে, তোমরা সবাই কি ভ্যাম্পায়ার? এই প্রশ্নটা শুনেই বোঝা যায় সোহার মনে ভ্যাম্পায়ারদের নিয়ে একটা গভীর ধারণা গেঁথে আছে। কিন্তু তখনই তার চোখ পড়ে ছেলেগুলোর স্কুল ইউনিফর্মের দিকে। সে অবাক হয়ে বলে, 1 মিনিট, তোমরা তো আমাদের স্কুলের নও, তাহলে এখানে কি করছো? সত্যি করে বলো, তোমরা কারা? সোহার কথা শুনে ছেলেগুলো আরও অবাক হয়ে যায়। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে একটা মেয়ে এত শক্তিশালী কি করে হতে পারে। ঠিক তখনই তাদের মধ্যে থেকে চশমা পরা একটি ছেলে এগিয়ে আসে। সে বলে, না, আমরা ভ্যাম্পায়ার নই, আমরাও তোমার মতো সাধারণ ছাত্র। আর যদি আমাদের সবচেয়ে ঘৃণার কোনো জিনিস থাকে তবে সেটা হলো ভ্যাম্পায়ার। আমরা ভ্যাম্পায়ারদের প্রচণ্ড ঘৃণা করি। এরপর তারা একে একে নিজেদের পরিচয় দেয়। প্রথম ছেলেটির নাম খান, যার চুলগুলো বেশ বড়, তার নাম নাজাক। চশমা পরা ছেলেটির নাম এনজি, আর চতুর্থ, যে আকারে সবচেয়ে ছোট, তার নাম তাহেল। তারা জানায় যে তারা পাশের সানসাইন সিটি স্কুলের ছাত্র। তারা যখন সোহার সাথে কথা বলছিল ঠিক তখনই সেখানে নোভা আর জাকা এসে হাজির হয়। তারা এসেই খানদের দলকে প্রশ্ন করে, তোমাদের সোহার কাছে কি দরকার? খান তখন নোভা আর জাকাকে দেখে রাগে জ্বলে ওঠে আর বলে, তাহলে তোমরাই এসে গেছো। আমি জানতাম এই সব কিছুর পেছনে তোমাদেরই হাত আছে। এখানেই আসল রহস্যটা বেরিয়ে আসে। আসলে গত রাতে খানদের এক বন্ধুকে কোনো এক ভ্যাম্পায়ার মেরে ফেলেছে, আর তাদের সন্দেহ এই কাজটা হেলি, নোভা আর তাদের বন্ধুরা করেছে। তাই তারা এখানে বদলা নিতে এসেছে। পরিস্থিতি মুহূর্তে গরম হয়ে ওঠে। 2 দলের মধ্যে কথা কাটাকাটি বাড়তে থাকে এবং তারা একে অপরকে আক্রমণ করার জন্য প্রায় প্রস্তুত হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে সোহা চিৎকার করে বলে, থামো। আর অবিশ্বাস্যভাবে সোহার এই একটা কথাতেই সবাই যেন জমে যায়। নোভা, যে কিনা লড়াই করার জন্য পুরো তৈরি ছিল, সে এক চুলও নড়তে পারছিল না। নাজাকেরও একই অবস্থা। তাদের শরীর যেন পাথরের মতো হয়ে গিয়েছিল। তারা বুঝতেই পারছিল না যে হঠাৎ করে তাদের শরীর অবশ হয়ে গেল কেন। বন্ধুরা, এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। আমাদের দেখানো হয় যে সোহার মধ্যে এমন কোনো এক অজানা শক্তি আছে যা দিয়ে সে অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, সোহা হয়তো নিজেও তার এই ক্ষমতা সম্পর্কে জানে না। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সেখানে হেলি এসে পৌঁছায়। সে খানদের বোঝানোর চেষ্টা করে,
আর বলে, দেখো তোমরা যা ভাবছো তা সম্পূর্ণ ভুল। আমরা তোমাদের বন্ধুকে মারিনি, ঝামেলা না বাড়িয়ে নিজেদের স্কুলে ফিরে যাও। কিন্তু খান তখন আরও রেগে যায়। সে হেলির দিকে আঙ্গুল তুলে বলে, আমি জানি এই কাজটা তোমরাই করেছো, আমার বন্ধুকে তোমরাই মেরেছো। এই কথা শোনার পর হেলির ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তার চোখ রাগে টকটকে লাল হয়ে ওঠে, যা তার ভ্যাম্পায়ার সত্তার পরিচায়ক। সে খানের দিকে এগোতেই সোহা আবার তাকে আটকায়। সে শান্তভাবে বলে, হেলি থেমে যাও। আর আবারও সেই একই ঘটনা ঘটে। সোহার কথা শুনে হেলিও সঙ্গে সঙ্গে জমে যায়। সে এক চুলও নড়তে পারে না। তখন হেলি বুঝতে পারে যে সে রাগের মাথায় একটা ভুল কাজ করতে যাচ্ছিল। এরপর হেলি নিজেকে সামলে নিয়ে খানকে একটা প্রস্তাব দেয়। সে বলে, দেখো খান, আমি বারবার বলছি আমরা তোমার বন্ধুকে মারিনি, কিন্তু যদি তোমার বিশ্বাস না হয় তাহলে একটা কাজ করা যাক। সামনেই নাইট বল ম্যাচ টুর্নামেন্ট আসছে, যদি লড়তেই হয় তাহলে আমরা সেখানেই লড়ব। যদি আমাদের হারাতে পারো তাহলে সেখানেই দেখিও তোমার ক্ষমতা। খান এই প্রস্তাবে রাজি হয়ে যায়। সে বলে, ঠিক আছে, যদিও দুটো ব্যাপার আলাদা, কিন্তু এইবার টুর্নামেন্টে আমরা তোমাদের হারিয়েই ছাড়বো। এই বলে খান আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। খান আর তার বন্ধুরা যখন ফিরে যাচ্ছিল তখন এনজি বাকিদের বলে, খান তোমরা এগিয়ে যাও, আমার একটা কাজ আছে, আমি একটু পরেই আসছি। এনজির এই আচরণটা বেশ রহস্যজনক ছিল। অন্যদিকে হেলি, নোভা আর জাকা মিলে সোহাকে তার ঘর পর্যন্ত পৌঁছে দিতে যাচ্ছিল। পথে হেলি সোহার কাছে ক্ষমা চেয়ে বলে, সোহা আমাকে মাফ করে দিও, আমার জন্য তুমি হয়তো ভয় পেয়েছিলে। সোহা হেসে বলে, না না, তুমি তো আমার কথা শুনে থেমে গিয়েছিলে, এতে ভয়ের কি আছে। তারা যখন সোহার ঘরের সামনে পৌঁছায় তখন সোহা হঠাৎ তাদের একটা প্রশ্ন করে। সে বলে, আচ্ছা খান বলছিল যে ওর বন্ধুকে নাকি কাল একটা ভ্যাম্পায়ার মেরে ফেলেছে। হেলি উত্তর দেয়, হ্যাঁ। সোহা তখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জানো ওরা এটাও বলছিল যে ওরা ভ্যাম্পায়ারদের খুব ঘৃণা করে, ঠিক আমার মতো। যদি আমার হাতে ক্ষমতা থাকতো আমি পৃথিবীর সব ভ্যাম্পায়ারকে শেষ করে দিতাম। এই কথাটা শুনে হেলি আর তার বন্ধুরা চমকে ওঠে। সোহা তখন তার অতীতের কথা বলতে শুরু করে। সে জানায় যে তার ছোটবেলার এক বন্ধু ছিল যার নাম ছিল ক্রিস, তাকেও একটা ভ্যাম্পায়ার মেরে ফেলেছিল, আর সেই দিন থেকেই সে ভ্যাম্পায়ারদের প্রচণ্ড ঘৃণা করে। এই কথা শুনে হেলির মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে বুঝতে পারে তারা যে সত্যিটা সোহার থেকে লুকাচ্ছে সেটা জানতে পারলে সোহার মনের অবস্থা কি হবে। সোহা তখন তাদের ধন্যবাদ জানিয়ে নিজের ঘরে চলে যায়। সিন আবার শিফট হয় এবং আমরা সোলেনকে দেখতে পাই। সে চাঁদের আলোয় একা দাঁড়িয়ে কিছু ভাবছিল। হঠাৎ সেটার হাতটা ওপরে তোলে আর ধীরে ধীরে একটা ওয়্যারওলফ বা নেকড়ে মানবে রূপান্তরিত হতে শুরু করে। আর ঠিক তখনই পেছন থেকে অ্যাঞ্জি এসে বলে, আমি ঠিকই ধরেছিলাম, তুমি একটা ওয়্যারওলফ, ঠিক আমার মতো। বন্ধুরা, এখানে আরো একটা বড় রহস্যের উন্মোচন হয়। অ্যাঞ্জি নিজেও একজন ওয়্যারওলফ, কিন্তু আসল টুইস্টটা এখনো বাকি। অ্যাঞ্জি সোলেনকে বলে, কিন্তু তুমি একই সাথে একজন ভ্যাম্পায়ার এবং একজন ওয়্যারওলফ, তার মানে তুমি একটা হাইব্রিড। তুমি জানো এটা কতটা দুর্লভ? ভ্যাম্পায়ার আর ওয়্যারওলফরা একে অপরের শত্রু, তাদের হাইব্রিড হওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। সোলেন তখন অ্যাঞ্জিকে প্রশ্ন করে সে এখানে কি করছে। অ্যাঞ্জি জানায় যে সে তার মৃত বন্ধুর ব্যাপারে কথা বলতে এসেছিল। অ্যাঞ্জি সরাসরি সোলেনকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো, আমাদের বন্ধুকে তোমরাই মেরেছো তাই না? সোলেন দৃঢ়ভাবে জানায় যে সে তার বন্ধুদের খুব ভালো করে চেনে। তারা হয়তো একটু অন্যরকম, কিন্তু এতটা খারাপ নয় যে একজন সাধারণ মানুষকে খুন করবে। সোলেন জানায় সে যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে হেলির দলের সাথে আছে। কিভাবে সে তাদের কাছে পৌঁছেছিল তা তার মনে নেই, কিন্তু সে নিশ্চিত যে এই খুনের পেছনে তার বন্ধুদের কোনো হাত নেই। তবে অ্যাঞ্জির কথাতেও যুক্তি ছিল। সে জানায় মৃতদেহের গলায় দুটি দাঁতের চিহ্ন ছিল, যা স্পষ্ট প্রমাণ করে যে এটা কোনো ভ্যাম্পায়ারেরই কাজ। সোলেন আবার তাকে বোঝায় যে তারা এই কাজটা করেনি। যেহেতু সোলেন নিজেও অর্ধেক ওয়্যারওলফ, তাই অ্যাঞ্জি তার কথা বিশ্বাস করে। অ্যাঞ্জি যাওয়ার আগে সোলেনকে প্রশ্ন করে, আচ্ছা তুমি কি জানো তুমি কেন হাইব্রিড? সোলেন উত্তর দেয়, হ্যাঁ আমি জানি, কিন্তু আমি এই বিষয়ে কথা বলতে চাই না। এই বলে অ্যাঞ্জি সেখান থেকে চলে যায়। অন্যদিকে হেলি তার বন্ধুদের সাথে বসে সোহাকে নিয়ে আলোচনা করছিল। তারা সবাই বুঝতে পারছিল যে সোহার মধ্যে এক অদ্ভুত শক্তি আছে। নোভা আর জাকা নানায় সোহা যখন তাদের থামতে বলেছিল তখন তাদের শরীর পুরোপুরি অবশ হয়ে গিয়েছিল। হেলিও স্বীকার করে যে তার সাথেও একই ঘটনা ঘটেছে। তারা বুঝতে পারে যে সোহার কাছে এমন কোনো শক্তি আছে যা সম্পর্কে সে নিজেও অবগত নয়। তখন সোলান সেখানে আসে এবং সবাইকে বলে, আমাদের সবার সোহার থেকে দূরে থাকা উচিত, আমাদের কারণে ওর বিপদ হতে পারে। অনেক আলোচনার পর সবাই এই কঠিন সিদ্ধান্তে রাজি হয়। তাদের বন্ধুত্বের কারণে সোহার জীবন বিপদে পড়ুক এটা তারা কেউই চায় না। এই সিদ্ধান্তটা শুনে শিয়নের মুখটা খুব উদাস হয়ে যায়, কারণ সে সোহাকে পছন্দ করতে শুরু করেছে। সবাই যখন সিদ্ধান্ত নেয় যে তারা সোহার থেকে দূরে থাকবে, ঠিক তার পরের দিনই আমরা একটা অবাক করা দৃশ্য দেখতে পাই। আমরা দেখি শিয়ন সোজা সোহার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করছে, তুমি কি আমার সাথে ঘুরতে যেতে পছন্দ করবে? এই কথা শুনে সোহা তো অবাক, আর আমরাও অবাক। যে ছেলেটা আগের রাতেই সোহার থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, সে পরের দিনই তাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিচ্ছে। আসলে শিয়নের মনে কি চলছে
আর এই রহস্যময় প্রশ্নের সাথেই এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। তাহলে বন্ধুরা, কি মনে হচ্ছে তোমাদের? শিয়ন কেন এমনটা করলো? সে কি দলের সিদ্ধান্তের বিরুদ্ধে যাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? আর সোহার এই অদ্ভুত ক্ষমতার আসল রহস্যটাই বাকি। সব প্রশ্নের উত্তর জানতে হলে কিন্তু চোখ রাখতে হবে পরের এপিসোডে। আজকের এক্সপ্লেনেশন কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।